তেহরানে নির্বিচারে বোমাবর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটি ৭ দিন। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা। জামায়াতের সঙ্গেও সাক্ষাৎ। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখার স্বীকৃতি। জাফরুল্লাহ চৌধুরী সহ তালিকায় ২০ ব্যক্তি প্রতিষ্ঠান। এবং আমদানি শুল্ক কমানোর পরও অস্থির এলপি গ্যাসের বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম, কারসাজি হয় রসিদে। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি, কুদস ফোর্সের সদর দফতর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় ৮৭ সেনা নিহত হয়েছেন। যুদ্ধজাহাজে হামলায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজনখানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দফতর ছিল বলে দাবি আইডিএফ-এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। ৪৭ বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম, তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি। জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু সহ ৩৭৮ জন বাংলাদেশি। দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। আসতে শুরু ভয় লাগছে,
কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় না, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া নিলে বাতিল করা হবে পরিবহনের রুট পারমিট। সড়ক, রেল ও নৌপথের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে বরাবরের মতো এবারও ঢাকা ছাড়বেন কোটি মানুষ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রেল, নৌ ও সড়ক পথের দায়িত্বশীলদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেবার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া দিতে বাধ্য করলে সেই পরিবহন মালিকদের শাস্তির আওতায় আনা হবে। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে। যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে 4 দিন করে মোট 9 দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। এবার ঈদকে সামনে রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি থাকবে। ফিটনেস বিহীন গাড়ি যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। সড়কের মতো একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে রেল ও নৌপথেও। দায়িত্বশীলরা আশ্বস্ত করেন, মানুষ যাতে কষ্ট না পায় যে কোনো মূল্যে সেটি নিশ্চিত করবে সরকার। এদিনও সড়কে চাঁদাবাজি রোধে কথা বলেন মন্ত্রী। বলেন, কারো কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে উঠে পড়ছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এর আগে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে করেন আলোচনা। এদিকে পল কাপুরের সঙ্গে বৈঠকের পর জামাত নেতারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সরকারের এগিয়ে নেওয়া উচিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি।
এর আগে সকাল 11টার দিকে গুলশানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সে সরকারের যে নীতিমালার বিষয়গুলো। সকাল 7টায় মার্কিন দূতাবাসে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পল কাপুরের। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশার কথাও জানিয়েছে জামায়াত। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা জড়িত, এমন অভিযোগ তুলেছেন জামায়াতের শীর্ষ নেতারা। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের এক মন্তব্যের জেরে এমন অভিযোগ তুলে জামায়াত নেতারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের নেতারা। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির দাবি, নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্তব্যই তার প্রমাণ। দ্রুত জিজ্ঞাসাবাদ করে তার বিচার দাবি করেন এই জামায়াত নেতা। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনীতির গতিপথকে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক ইফতার মাহফিলেও এমন অভিযোগ তুলেছেন দলের সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি গণভোটকে হত্যা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। জাতির কাছে পৌঁছে দেওয়ার আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, যা উদ্বেগজনক। বিদেশি কূটনীতিকদের এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন মন্তব্য করেন নাহিদ। এছাড়াও জুলাই সনদ অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাসহ বিশিষ্টজনেরা। Politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. Corrupt oligarchs and loan defaulters have been allowed positions of influence. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক।
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। আজীবন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে তাই তার বিদায়ে অবিস্মরণীয় বিদায় জানায় পুরো জাতি। এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি পিএইচডি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF গণস্বাস্থ্য কেন্দ্র সহ 5 প্রতিষ্ঠান এবার পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ও কার্যকর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে সংসদে পাশ হতে যাওয়া নতুন আইনে কারাবন্দীদের অধিকার সুরক্ষায় আসছে বড় পরিবর্তন। রাজধানীতে এক মতবিনিময় সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন জানান, সংসদে 3টি নতুন আইন পাশ হলে কমিশনের কার্যপরিধি ও সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ছবিটাই চেনে আমার বাচ্চা, বাবা কি জিনিস ও বুঝে না, গুম করে ফেলে, কারণ আমাদের এই কষ্ট নিতে পারি না। গুমট এক পরিবেশ, চোখে মুখে দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর বিচার না পাওয়ার হাহাকার। জাতীয় মানবাধিকার কমিশনের হলরুমে বৃহস্পতিবার সকালে সমবেত হয়েছিলেন এমন কয়েকজন যাদের পরিবারের সদস্য গুম, খুন, বৈষম্য কিংবা নির্যাতনের শিকার। কেবল নিখোঁজ হওয়ার ঘটনা নয়, আলোচনায় উঠে আসে সামাজিক হয়রানি, কর্মক্ষেত্রে হয়রানি এবং সংখ্যালঘু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়গুলোও। তার নামে মামলা ছাড়া কোনো মামলা ছিল না। ছবি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি, আমার 3 বছরের একটা সন্তান রেখেও গেছে। আমরা এই বিচার পাওয়ার জন্য অলরেডি আমাদের মামলার যারা সাক্ষী ছিল অলরেডি 4 জন সাক্ষী মারা গেছে। অনুষ্ঠানে অংশ নেয় আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, অধিকার সহ 4টি মানবাধিকার সংগঠন। ভুক্তভোগীরা তাদের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরলে কমিশনাররা তাদের আশ্বস্ত করেন, নতুন আইনগুলো সংসদে পাশ হলে আইনি লড়াইয়ে কমিশন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারবে। জিনিসগুলোকে খতিয়ে দেখা, সিস্টেমটা বোঝার চেষ্টা করা এবং যা বুঝতে পারছি সেই অনুযায়ী একদম সততার সাথে সেই বিষয়ে রিপোর্ট প্রেরণ করা। এটা আমরা আগেও করেছি, সামনেও করবো, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই বিষয়ে আমাদেরও দৃঢ় বিশ্বাস আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভুক্তভোগীরও সে আস্থা আছে বর্তমান মানবাধিকার কমিশনের উপরে। প্রতিটি অভিযোগ তদন্তের আশ্বাস দেন কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দেখা যাক আমাদের যে অর্ডিন্যান্সটা, এটা একটা পার্লামেন্ট যখন করবে এটা কিভাবে করে, যেভাবে অর্ডিন্যান্স আছে যদি এটা হুবহু একটা পার্লামেন্ট হয় তাহলে সুবিধা, আর যদি কাটশাট হয় তাহলে বলা মুশকিল। উই হ্যাভ দ্য গাটস টু চ্যালেঞ্জ দ্য পিপল ইন দ্য করিডোরস অফ পাওয়ার for preservation and protection of human rights. ভুক্তভোগীদের মানবাধিকার কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে সততার সঙ্গেই কমিশন কাজ করবে বলে জানান কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিবাদ মীমাংসার সময় অটোরিকশা চালকের হামলায় প্রাণ গেল ওয়ার্ড যুবদলের নেতার। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরের দেনায়েতপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে অটোরিকশা দাঁড় করান চালক আরমান। এ সময় আরেক অটোরিকশা চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন 3 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বেলাল হোসেন মিশরি। এর এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালকে কিলঘুষি মারতে থাকলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আরমান।
ঘটনার সুষ্ঠু বিচার ও আরমানকে গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় পৌর শহরের শহীদ ওসমান চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লাল মিশরি উনি তাদেরকে থামাইতে গেলে বিল্লাল মিশরিকে কিল ঘুষি দেয়। ঘুষি দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে উনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ার পরে আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়ে জনতাকে বিরত করি। এছাড়া আমরা 3টা পুলিশ টিম পাঠিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। বেলাল হোসেন মিশরির স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। নীতি নির্ধারণী জায়গায় নারীদের গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন নারী রাজনীতিবিদ তাসনিম জারা। রাজনীতিতে নারী নেতৃত্ব বাড়াতে দল থেকে মনোনয়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। নারী দিবসকে কেন্দ্র করে আলোচনা সভায় এ বক্তব্য দেন রাজনীতিবিদরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে 86 জন ছিলেন নারী প্রার্থী, যাদের মধ্যে 67% কর্মজীবী, যার মধ্যে মাত্র 7 জন নারী নিজ আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকালে গুলশানের এক হোটেলে আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সাম্প্রতিক জেন্ডার ভিত্তিক সহিংসতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সভার আয়োজন করে অ্যাকশন এইড ও প্রথম আলো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ ও ভোটে নারী ভোটারদের প্রভাব নিয়ে কথা বলেন আলোচকরা। তারা বলেন, জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ ভোটের চিত্র পাল্টে দিয়েছে। মানুষ এত দুর্বল চিত্তের, আমি মহিলা বলে মনে করেছে আমি আমার নমিনেশনটা অন্য কোনো পুরুষ পেয়ে যাবে কিনা। তো আমি কনফিডেন্ট ছিলাম এবং তাদেরকে আমি শক্তি দিয়েছি যে আমি পাবো, আপনাদের এত চিন্তা করার কিছু নাই। আমাদের সমাজ আসলে নারী পুরুষ দেখে বৈষম্য করে না, হ্যাঁ, সমাজটা একটা পাওয়ার স্ট্রাকচারের উপরে গঠিত হয়। সেখানে যার হাতে ক্ষমতা থাকে তাকে জবাবদিহির আন্ডারে আনার সুযোগ সমাজের হাতে কম থাকে। এ সময় নির্বাচনে শুধু অংশগ্রহণ নয়, বরং নীতি নির্ধারণী জায়গায় নারীদের গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন নারী নেত্রী তাসনিম জারা। এদিকে যেসব রাজনৈতিক দলগুলো রাজনীতিতে নারীদের মূল্যায়ন করে না, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য রুমিন ফারহানা। আমাদের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা ইকুয়াল অ্যাপ্লিকেশন প্রয়োজন, সবার জন্য যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, তখন আমরা নারীদের অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও যাতে তারা থাকেন, সেটার আমরা সেই জায়গায় আমরা উন্নতি দেখব। শুধু নারী না, আরও যারা আন্ডার রিপ্রেজেন্টেড কমিউনিটিস আছেন, যখন লেভেল প্লেইং ফিল্ড আমরা এনশিওর করতে পারবো, তখন আমরা এই রিপ্রেজেন্টেশনটা বাড়তে দেখব। আরেকটা আবেদন আছে, দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না। পরিবার যদি নারীর প্রতি বৈষম্য না করে, তবে সে নারী মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে বলেও মন্তব্য দেন বক্তারা। এই জায়গাটাতে যদি নারী গুরুত্ব। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করে 3 মাসের মধ্যে ধর্ষণ মামলার বিচার শেষ করার দাবি জানিয়েছেন ধর্ষণ আইন সংস্কার জোট। বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে আমরা কিছু সুস্পষ্ট দাবি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সংগঠিত এই সহিংসতা সমূহের সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচারের পদক্ষেপ গ্রহণ করা, সংশ্লিষ্ট ভুক্তভোগী, তার পরিবার এবং সাক্ষীর সুরক্ষা এবং তাদের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা, একই সাথে তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা নিশ্চিত করা। সব স্তরে দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের সাফল্য অর্জন সম্ভব নয় বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। সেই সঙ্গে দলবাজি, চাঁদাবাজি সহ দুর্নীতি সংক্রান্ত সব অপচেষ্টার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে সুশাসন নিশ্চিতে সরকারের বেশ কিছু পদক্ষেপের প্রশংসা করে টিআইবি। কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। নির্বাচনী প্রচারণার সময় যে কয়টি প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার মধ্যে অন্যতম ছিল দেশকে দুর্নীতিমুক্ত করা। তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের পরপরই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় বিএনপি সরকারকে। সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার পরামর্শ তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
দীর্ঘকালীন গবেষণা। বৃহস্পতিবার সকালে টিআইবি কার্যালয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থান ও আওয়ামী সরকারের আমলে সংগঠিত সব হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। কর্তৃত্ববাদী সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ড, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত বিচার কার্যক্রম অব্যাহত রাখা, সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা, মত তৈরি করে দাবি আদায়ের প্রবণতা ইত্যাদি মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সকল স্তরে দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের সাফল্য অর্জন সম্ভব নয়। এছাড়াও অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়ারও পরামর্শ দেন তিনি। দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে। তবে নতুন সরকার প্রধানের বেশ কিছু দুর্নীতি বিরোধী পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু ঘটনা এবং মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে বলে উল্লেখ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ঘোষণা দেওয়ার জন্য নিজেরা চর্চা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডাক্তার রাজেশ মজুমদারের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগের ঘোষণা দেন তিনি। সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। জনগণের কাছে তথ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘাটতি কাটিয়ে উঠতে পারলে দক্ষ জনবল পুরোপুরি কাজে লাগানো সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউস রোডের চলচ্চিত্র প্রকাশনা ভবনে ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি আর কাঠামোতে কিছু দুর্বলতা আছে। দেশ ইনফরমেশন হাইওয়েতে আছে জানিয়ে বলেন, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন বড় চ্যালেঞ্জ। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কথা বলবো এবং সেই বিবেচনায় এটা কেবলমাত্র ইফতার নয়, এটা আমার জন্য এই দুটোকে সামনে রেখে আমাদের যেভাবে একটা মানুষের মধ্যে যে চাহিদা তৈরি হয়েছে এবং সেই চাহিদা পূরণ করার জন্য যে প্রযুক্তিগত উপাদানগুলি তৈরি হয়েছে, সেই তুলনায় কিন্তু আমাদের সরকারের কাঠামো এবং জনবলের প্রস্তুতিটা একটু দুর্বল আছে। আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। সব ধরনের অ্যাপস যেমন একটা আধুনিক ডিভাইসে ইনস্টল করা যায়, কিন্তু পুরনো ডিভাইসে কিন্তু সেটা করা যায় না। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ডিভাইসে পরিণত হতে হবে যাতে সে ইনফরমেশনের আধুনিক সব ধরনের সফট কন্টেন্ট এবং সফট পাওয়ারকে সে যেন ইনস্টল করতে পারে। কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। মিজানুর রহমান মিন্টু, প্রিন্স আরফিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রসিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন। আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমজমাট ঈদ বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতার। চাহিদার শীর্ষে শাড়ি, টপস, লেহেঙ্গা সহ আরামদায়ক সুতি পোশাক। আর ছেলেদের পছন্দের তালিকায় বরাবরের মতো শীর্ষে পাঞ্জাবি। রয়েছে শার্ট, টি শার্ট, জিন্স, ট্রাউজারের চাহিদা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরের মতো এবারও পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। রাজধানীর শপিং মল বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে তোলা হয়েছে নানা ধরনের পোশাক, কিন্তু দাম নিয়ে ক্রেতার রয়েছে নানা অভিযোগ। ফিক্সড প্রাইসের দোকানগুলো তো সেম অ্যাজ ইউজুয়াল, তারপর একটু বেশি। আর বাচ্চাদের কেনাকাটাই তো ফার্স্ট প্রায়োরিটি। ঈদ মানে আনন্দ, আর আনন্দটা এখন ওদের। পাঞ্জাবি কিনলাম বাবার জন্য, বাচ্চাদের জন্য শপিং করে দিয়েছি, নিজের জন্য এখনো কিনিনি। যদি থাকে সবাইকে দিয়ে তাহলে কিনবো, আর যদি না থাকে তাহলে কিনবো না। এবার দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি, টপস, লেহেঙ্গা সহ আরামদায়ক সুতি পোশাক। ইন্ডিয়ান কিছু কাপড় চোপড় আছে, সেগুলো একটু প্রাইস বেশি হলেও মানে চাহিদার পছন্দের দিকে আছে। দেশীয় কাপড় আছে, দেশীয় কাপড়ও ভালো সুতি যেহেতু। আগের বছরটা ছিল সকালে কাস্টমার, রাত্রে খুবই কম ছিল, নিরিবিলি মানে সিকিউরড আনসিকিউরড ফিল করতে। এখন মোটামুটি সবাই ওয়েল খুব কেনাকাটা করছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি সহ বাহারি পোশাক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলার ৮ম দিনেও তেমন একটা আসেনি মুক্তিযুদ্ধ বিষয়ক বই। বাংলা একাডেমি বলছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের নতুন বই এসেছে মাত্র একটি। প্রকাশকদের ভাষ্য, সময় মতো মানসম্মত পাণ্ডুলিপি না পাওয়ায় মুক্তিযুদ্ধের বইয়ের সংখ্যা কম এবারের মেলায়। বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্টল। এখানে মিলছে জাদুঘর থেকে প্রকাশিত বই, স্মারক বুকলেট, পোস্টার, মানচিত্র খচিত পতাকা সহ বিভিন্ন জিনিস। তবে ক্রেতা দর্শনার্থীর আনাগোনা কম এবারের মেলায়। বাংলা একাডেমির তথ্য বলছে বইমেলার ৮ম দিন পর্যন্ত নতুন বই এসেছে মোট ৩৭৪টি, যার মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন বই জমা পড়েছে মাত্র একটি। তবে মেলা ঘুরে পাওয়া গেল বেশ কয়েকটি নতুন বইয়ের সন্ধান। কথা প্রকাশ, মওলা ব্রাদার্স, সময়, বাতিঘরের মতো প্রকাশনীগুলো সংখ্যায় কম হলেও এনেছে মুক্তিযুদ্ধের নতুন বই। 2টা মুক্তিযুদ্ধের বই আসবে, এখনো কাজ চলতেছে, স্টলে আসেনি, খুব শীঘ্রই চলে আসবে। মুক্তিযুদ্ধ বই একটু কম, তারপর আমাদের 2-3টা বই আছে। প্রকাশকরা জানালেন সময় মতো পাণ্ডুলিপি না পাওয়া
পাওয়া এবং সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক বাস্তবতায় মুক্তিযুদ্ধের বই প্রকাশের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এবছর বইয়ের ওই রকম মুক্তিযুদ্ধের পাণ্ডুলিপি পাই না। এবছর আমরা একটা পাণ্ডুলিপি পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে এই বইটা ছাপার যোগ্য আর কি। অন্যদিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের পাঠকের সংখ্যাও নেহায়েতি কম নয়। অনেকেই মেলায় খুঁজছেন মুক্তিযুদ্ধের নতুন বই। 71, 70, এই 69, এই যে 3টা গুরুত্বপূর্ণ সাল, এই বিষয়ে প্রচুর বই আগে দেখেছি, সেগুলো আমি আসলে এবার দেখছি না। মুক্তিযুদ্ধের বই প্লাস অন্যান্য বই যদি থাকে তাহলে প্রথমে আমি মুক্তিযুদ্ধের বইটা সিলেক্ট করব। প্রথমে মেলার 8ম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 92টি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে আনতে না পারলে 2050 সালে দেশের জিডিপি কমবে 4 থেকে 10%। এতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছে জলবায়ু ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কাজ করা নতুন সংগঠন ইকো কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরে সংগঠনটি। বক্তারা বলেন, 2080 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, যা উপকূলীয় অঞ্চলে বিরূপ প্রভাব ফেলবে। লাখ কোটি ডলারের ক্ষতি হতে পারে বাংলাদেশের। অনুষ্ঠানে ইকো কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের অপারেশনস হেড মোহাম্মদ মোস্তফাজ্জামানের পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং পরিবেশকে কতটা আপনার ঠান্ডা রাখে, শীতল রাখে। তাই এক একটা ঘরে যদি আমরা জানতাম একটা ছোট ছোট প্ল্যান্ট লাগাই, সবচেয়ে বড় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ লাগানো নয়, আমরা ছোট ফুল গাছ লাগাই, ছোট্ট একটা প্ল্যান্ট লাগাই, ছোট্ট একটা মানি প্ল্যান্টের গাছ লাগাই, তাতেও কিন্তু আমরা অনেক অবদান রাখতে পারি। অবৈধ বালু উত্তোলনের কারণে নড়াইলের কালিয়া নবগঙ্গা নদীতে দেখা দিয়েছে অসময়ের ভাঙন। বিলীন হচ্ছে স্থায়ী তীর রক্ষা বাঁধ। সরকারের কোটি টাকা এখন নদীর জলে। সময় সংবাদের অনুসন্ধানের খবরে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন, আর হাতে নাতে ধরা পড়ে অবৈধ বালু ব্যবসায়ী। জরিমানা করা হয় 2 লাখ টাকা। মধু সরকারের তোলা ছবি ও সজীব রহমানের পাঠানো তথ্যের রিপোর্ট। ভাঙ্গনের কবলে তীররক্ষা বাঁধ, নদীর জলে সরকারের কোটি কোটি টাকা, তবু থেমেনি অবৈধ বালু উত্তোলন। নড়াইলের কালিয়ার ব্রিহাজলা মৌজায় 1 বছরের জন্য চর কেটে বালু উত্তোলনের ইজারা নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইতি এন্টারপ্রাইজ। তবে নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সত্যতা জানতে অনুসন্ধানে নামে সময় সংবাদ। আপনি একটা কাজ করেন, ইমানাটা আপনি একটা কাঠিদারি দিয়ে যান, কিভাবে ভিতরে যে আমরা থাকবেন। সরজমিনে দেখা গেল নির্ধারিত সীমানার বাইরে 10টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে আপত্তি জানায় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এখন যেখানে কাটতেছেন এটা কি আপনাদের এখান থেকে? হ্যাঁ, এটা বাউন্ডারির ভিতরে আছে। শিওর আছে? বাউন্ডারির ভিতরে আছে। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় কালিয়া উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে করা হয় 2 লাখ টাকা জরিমানা। যখন পেয়েছি তখন তারা পৌরসভার বড় কালিয়া মৌজায় বালু উত্তোলন করছিল। সেখান থেকে তাদেরকে আমরা হাতে নাতে ধরি এবং আমাদের মোবাইল কোর্টটি সম্পন্ন করি। তাদেরকে 2 লাখ টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়েছে এবং আদায় করা হয়েছে। 200 কিলোমিটার খরস্রোতা নবগঙ্গা নদীর প্রায় 42 কিলোমিটার নড়াইলের ওপর দিয়ে বইছে। সময় সংবাদ, নড়াইল। দেখছেন প্রবাসের সময়। একই কক্ষে ঘুমিয়েছিলেন বাবা ছেলে সহ 4 জন। পাশে রান্না করে রাখা সেহরির খাবার। হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্বল্পতা হয় অক্সিজেনের, আর এতেই সেহরির সময় ঘুমের মাঝে মৃত্যু হয় 3 জনের। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। তুরস্কে স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে চলছে শোকের মাতম। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সেহরির খাবার রান্না করে রাখা হলেও খাওয়া হলো না বাবা ছেলের। তার আগেই ঘুমের মাঝে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের। স্বজনরা জানান, তুরস্কের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে সন্তান সাব্বির সহ মোট 4 জনকে নিয়ে বসবাস করতেন
তারেক রহমান। প্রতিদিনের মতো বুধবার ভোরেও ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার কথা ছিল তাদের। সে সময় প্রতিবেশীরা তাদের কক্ষ থেকে তীব্র গ্যাসের গন্ধ পেয়ে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে বাবা ছেলে সহ 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় তারেকের ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বদ্ধ কক্ষে ছড়িয়ে পড়ায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের। আমি জানি শেষ দেখাটা দেখতে পারে। এই ঘটনায় তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের মেড্ডায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজন ও স্থানীয়রা। আমার বোনের পাশে যে খাওয়ানোর মতো একজন লোক ছিল, তারাও আজকে চলে গেছে। 2 জন মানুষ ছিল, তারাও চলে গেছে। আমার বোন একবারে সর্বহারা হয়ে গেছে। আমার স্বামী সন্তানরা দেশে আইনে দেন আপনারা। আমার স্বামীর সন্তানরা আমি দেখতে চাই। পরিবারের পাশে ইঞ্জিনিয়ার খালেদুল শ্যামল ভাইও ইনশাআল্লাহ ওনাদের পাশে আছে। আমরাও ইনশাআল্লাহ আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি। নিহতদের একজনের বাড়ি ফেনীতে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে জনমনে। আবুধাবি ও দুবাই থেকে কয়েকটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন আটকে পড়া বাংলাদেশিরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে অব্যাহত হামলায় জনমনে দেখা দেয় নানা শঙ্কা। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন বহুযাত্রী। তবে যুদ্ধের 6ষ্ঠ দিনে আরব আমিরাতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আটকে পড়া যাত্রীদের ভিসা ওভারস্টের জরিমানা মওকুফ করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিমান চলাচল। বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন বাসিন্দারা। অচিরেই সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা। প্রবাসীরা বলছেন নির্বিঘ্নে কাজে মনোযোগ দিতে ঈদের আগে গতি আসবে রেমিটেন্সে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো ব্যবসা যদি না চলে তাহলে যে এমপ্লয়ীদের খরচটা কিভাবে দিবে। সো এই ক্ষেত্রে এমপ্লয় যারা আছে, যারা কোম্পানিকে সহযোগিতা করবে, কোম্পানি এমপ্লয়কে সহযোগিতা করবে, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। বিশ্লেষকরা মনে করছেন চলমান সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে জ্বালানি বাজার, শিপিং রুট ও বৈদেশিক শ্রমবাজারে অস্থিরতার ছাপ দেখা দিতে পারে। ইরানও চাইছে এই বোমাবাজি বন্ধ হোক এবং সেটা বন্ধ করার জন্য তারা উপসাগরে তাদের বন্ধুত্বপূর্ণ যেসব রাষ্ট্র রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতে কিছু কিছু মার্কিন ঘাঁটিতে হামলা করছে। এই দেশগুলোকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার জন্য চলমান সংঘাতের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ, হরমুজ প্রণালী ও আশেপাশে থাকা একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারেও একাধিক হামলায় রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নেপালে জেনজি আন্দোলনে সরকার পতনের পর দেশটিতে প্রথম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট পড়েছে 60%-এরও বেশি। নির্বাচনী লড়াইয়ে নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউএমএল এবং তুলনামূলক নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি এগিয়ে রয়েছে বলে জানা গেছে। ইউএমএল এর হয়ে লড়াই করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। র‍্যাব গায়ক বলেন্দ্র শাহের জয়ের সম্ভাবনা বেশি বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়। নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ বা কোয়ার্টার ফাইনাল এসব ভাবনা ভুলে মাঠে ফুটবলারদের কাছে ভালো খেলা দেখতে চান কোচ।
সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা প্রকাশ না করলেও একাদশে পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন তিনি। এদিকে চীন ম্যাচের পর থেকে বাংলাদেশকে সমীহ করছেন উত্তর কোরিয়ার কোচও। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচ তাকিয়ে পুরো দেশ। চীনের বিপক্ষে চমৎকার পারফরমেন্সে লাল সবুজের প্রতি প্রত্যাশা বেড়েছে পাহাড় সমান। সেটা চাপ নয়, শক্তিতে রূপ দিয়ে লড়াইয়ে মনোযোগ আফিদাদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক বাংলাদেশের কোচ পিটার বাটলার। একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। গোলরক্ষক মিলিকে ভাসিয়েছেন প্রশংসায়। আমরা একের পর এক কঠিন প্রতিপক্ষ পাচ্ছি, এটা সত্যি। তবে এতে আমাদের আত্মবিশ্বাস ঠিক থাকবে। আমি বাস্তববাদী মানুষ। এই ম্যাচ জেতাটা চ্যালেঞ্জিং হবে। আমাদের একটা গেম প্ল্যান আছে এবং আমি মনে করি সেটা বেশ কার্যকর হবে। প্রথম ম্যাচে মিলিকে নামিয়ে যে চমক দিয়েছিলাম সেটা এই ম্যাচেও থাকবে। এই ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনবো। ছোট চুলের মিলিকে আমার কাছে এলভিস প্রিসলির মতো মনে হয়। ওর মাঝে সম্ভাবনা আছে অনেক। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো। বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। চীন ম্যাচের পারফরমেন্স দেখে লাল সবুজের প্রতি সমীহ বেড়েছে উত্তর কোরিয়া কোচ রিং সং হোর। বাংলাদেশ দলটা ভালো, ওদের খেলা দেখেছি, আমরা প্রস্তুত। ম্যাচে ওদের কোনো সুযোগ দিব না। রক্ষণে এই ম্যাচেও থাকার সম্ভাবনা শিউলি, শামসুন নাহার, কোহাতি ও আফিদার। চীন ম্যাচের পর এই ম্যাচেও কোচের কান্ডারি ঋতুপর্ণা চাকমা। মাঝ মাঠে মনিকা মারিয়ার থাকা প্রায় নিশ্চিত। আক্রমণে শামসুন নাহার জুনিয়র। শুরুর একাদশে না থাকার সম্ভাবনা তহুরা ও আনিকার। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। সংবাদ সম্মেলনে রসিকতা করে বোমা ফাটাতে বেশ পছন্দ করেন কোচ পিটার বাটলার। তাই তো এশিয়ান কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাফ জানিয়ে দিলেন, উই হ্যাভ এ প্ল্যান। এখন দেখার পালা এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা সাজিয়ে রেখেছেন প্রতিপক্ষকে কাবু করার লক্ষ্যে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের খবর। রান বন্যার ম্যাচে শেষ হাসি ভারতের। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে রোববারের ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ে আগে ব্যাট করে দলগত প্রচেষ্টায় 253 রান জমা করে ভারত। জবাবে খেলতে নেমে জ্যাকব বেথেলের সেঞ্চুরির পরেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি থ্রি লায়ন্স। রান পাহাড় গড়েও ঘাম ঝরল ভারতের। জ্যাকব বেথেলের ব্যাটে কাছাকাছি গিয়েছিল থ্রি লায়ন্স। তবে শেষ হাসি মেন ইন ব্লুর। টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে আর মাত্র একটা জয় দরকার টিম ইন্ডিয়ার। দারুণ শতকের পরেও সতীর্থদের ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না বেথেলের। তবে ভারতীয়দের চিন্তায় ফেলে দেয়া এমন ইনিংস ক্রিকেট বিশ্ব মনে রাখবে বহুদিন। রান বন্যার ম্যাচেও 4 ওভারে মাত্র 33 রান খরচে স্বাগতিকদের জয়ের নায়ক জসপ্রীত বুমরা। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে ফেরেন অভিষেক শর্মা। ফিরতে পারতেন সঞ্জু স্যামসনও। ব্যক্তিগত 15 রানে তার ক্যাচ ফেলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক। জীবন পেয়ে তাণ্ডব চালান স্যামসন। এরপরের 35 বলে করেছেন 74 রান। মূলত ওই ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। উইল জ্যাক্সের বলে যখন এই ওপেনার থামেন তখন তার নামের পাশে 42 বলে 89। এই সংস্করণের নকআউট ম্যাচে চতুর্থ সর্বোচ্চ। ভারত অধিনায়ক এদিন আবারও ব্যর্থ হলেও রানের গতি মন্থর হতে দেয়নি মেন ইন ব্লু। শেষ দিকে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন শিভম দুবে আর হার্দিক পান্ডিয়া। 25 বলে 43 করে রান আউট হন দুবে। রান আউটে কাটা পড়েন হার্দিক পান্ডিয়াও। তবে ফেরার আগে তার ব্যাটে এসেছে 12 বলে 27। ভারতকে 250 পার করায় অবদান রেখেছেন তিলক ভার্মা। 300 স্ট্রাইক রেটে খেলেন 21 রানের ক্যামিও। সব থেকে বড় ঝড়টা যায় আর্চারের ওপর দিয়ে। 4 ওভারে 61। বিশ্বকাপ নকআউটে সবচেয়ে খরুচে স্পেল। এক ম্যাচে সর্বোচ্চ 7 ছক্কা হজমের রেকর্ডেও নাম লিখিয়েছেন এই ইংলিশ পেসার। তাতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 253। টি-20তে রেকর্ড ষষ্ঠবারের মতো 250 পার করল মেন ইন ব্লু। রোববার আহমেদাবাদে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপের হাতছানি, অন্যদিকে কিউইদের ইতিহাস গড়ার সুযোগ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটি 7 দিন, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা, জামাতের সঙ্গেও সাক্ষাৎ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।